স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় রড বোঝাই একটি ট্রাক উল্টে 15 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 6 জন। আজ ভোর 4টার দিকে উপজেলার যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের সরাতৈল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি রড বোঝাই ট্রাক যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। সরাতৈল এলাকায় এটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়ে যায়। ঘটনাস্থলেই 15 জন প্রাণ হারান। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। টাঙ্গাইলের কালিহাতীতে রড বোঝাই ট্রাক উল্টে আহতদের চিকিৎসার খবর জানাতে টাঙ্গাইল সদর হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুমন খান। সুমন, আহতদের শারীরিক অবস্থার সবশেষ তথ্য আমাদের জানাবেন। জি, আপনি যেমনটি বলছিলেন, আমি সকাল থেকে ঘটনাস্থলে ছিলাম, কিন্তু মর্মান্তিক এই ঘটনাটি হৃদয় বিদারক এবং কি মূল বিষয়টি হচ্ছে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যেই 3 জনকে ঢাকা রেফার করা হয়েছে। আর মূল ঘটনাটি হচ্ছে যে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রাকটি জোগাড়চর এলাকায় পৌঁছলে ঘটনায় ভোর 4টার দিকে রড বোঝাই ট্রাকটি উল্টে যায়, এমনকি চালক ঘুমিয়েছিল এমনটাই জানিয়েছেন প্রশাসন। ঘটনাস্থলে 15 জনের মৃত্যু তাৎক্ষণিক হয় এবং পরবর্তীতে 8 জনকে জেনারেল হসপিটালে আনা হয়। ইতিমধ্যেই 3 জনকে ঢাকা রেফার করা হয়েছে। আর এই ঘটনার প্রেক্ষিতে আমি পুলিশ সুপারের সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন এই রকম ঘটনা প্রায় ঈদের মধ্যেই 2টা ঈদ হয়, কিন্তু চালকদের উদাসীনতা এবং কি অতিমাত্রায় মাঝে মধ্যে তারা মদ্যপান করার কারণে ঘুমটা বেশি হয়েছে, এর কারণে ট্রাক উল্টে গেছে ভোর 4টার দিকে। স্থানীয়দের সাথে আমি কথা বলেছি, যে বিষয়টি জানতে পেরেছি, স্থানীয়রা জানিয়েছেন যে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রাকবাহী যে ট্রাকটি ছিল সেটি উল্টে যে ঘটনাটি ঘটে তাৎক্ষণিক 15 জনের মৃত্যু হয় এবং কি এই ঘটনার হৃদয় বিদারক। তাদের পরিবারের 2-1 জনের সাথে কথা বলে আমি যে বিষয়টি জানতে পেরেছি, তাৎক্ষণিক তারা আসছে এবং কি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে যে মর্গে লাশগুলো রয়েছে তারা শনাক্ত করে লাশগুলো বাড়িতে নিয়ে যাবে। কিন্তু ঈদে ঘরমুখ মানুষের যান চলাচলের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে সাধারণ জনগণ। তো আসিফ, এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে সর্বশেষ তথ্য। জি, আপনাকে ধন্যবাদ। বাড়ি ফেরার খবর জানাতে এবার সাভার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এম এ হালিম। হালিম, মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন, আর কোথাও জট রয়েছে কি আমাদের জানান। আসিফ, আপনাকে জানিয়ে রাখি, এটি সাভার শিল্পাঞ্চল আশুলিয়া, কিন্তু আজকে যে ঈদের যে চাপটি সেটি কিন্তু দুপুরের পর থেকে শুরু হবে। আপনাকে কিছু তথ্য জানিয়ে রাখি, এই শিল্পাঞ্চল আশুলিয়ার কিন্তু আজ পুরো আলোকে যদি আপনাকে বলি যে আজকে দুপুরের পর থেকে কিন্তু মহাসড়কের যেটি মহাসড়কের বাইপাইল এবং নবীন যারা সংশ্লিষ্ট রয়েছে এবং সেই সাথে হাইওয়ে পুলিশ এবং মূলত সকালবেলা কিন্তু আজকে এই মুহূর্তে যানজট বা এখানে পরিবহনের চাপ তেমনটি আমরা দেখতে পাচ্ছি না। তবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন যে গাবতলীতে যেহেতু গরুর হাট বসেছে, সেখানে কিন্তু যে বাসগুলো গাবতলী থেকে আউট হবে এবং উত্তরবঙ্গগামী এবং দক্ষিণবঙ্গগামী যাবে, সেই বাসগুলো কিন্তু এখন কম আসছে এবং সেই তুলনায় কিন্তু এখন স্বাভাবিক যে অবস্থাটি সেটি আমরা দেখতে পাচ্ছি। তবে বেলা গড়ার সাথে সাথে কিন্তু এই চাপটি বাড়বে এবং সেই হিসেবে আমাদের হাইওয়ে পুলিশ এবং জেলা ট্রাফিক পুলিশ যেমনটি জানিয়েছেন যে এই মহাসড়কের যাতে চাপ অতিরিক্ত যেটি হয়ে থাকে সেটি সামাল দিতে কিন্তু অতিরিক্ত পুলিশ সেটি মোতায়েন করা হয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে এই মহাসড়কে কিন্তু এবার কিছুটা ভোগান্তির আশঙ্কা রয়েছে, কারণ আপনি জানেন যে এই আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারণে কিন্তু বাইপাইলের পর থেকে শ্রীপুর পর্যন্ত এই স্থানটিতে কিন্তু এবং কিন্তু এখানে যে লাইনে যাচ্ছে আশঙ্কা থেকে যাচ্ছে এবং সেই কিন্তু পুলিশের পক্ষ থেকে বাড়তি প্রস্তুতি সেটি নিয়েছে। এবং সব মিলে যদি আপনাকে বলি যে দুপুরের পর থেকে এই শিল্পাঞ্চলে কিন্তু একটি চাপ তৈরি হবে। আসি
জি, ধন্যবাদ এম এ হালিম। আর 2 দিন পরই পবিত্র ঈদুল আজহা। প্রিয়জনের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছেড়ে গ্রামের বাড়িতে ফিরছেন অনেকে। ফলে ট্রেন, বাস, লঞ্চে ভিড় বেড়েছে। এ বিষয়ে জানাতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী লাবণী গুহ। লাবণী, এই মুহূর্তে স্টেশনে যাত্রীর চাপ কেমন দেখছেন, আর সময়মতো ট্রেন ছেড়ে যাচ্ছে কি আমাদের জানাবেন। আসিফ, আর দুদিন পরই ঈদুল আজহা। প্রতি বছরের মতো এবারও রাজধানীবাসী নিজের জন্মভূমিতে ফিরছেন, জন্মভূমিতে যাচ্ছে প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে। এবং আমরা আসার পথে যেটা দেখেছি যে সড়কে ভিড় না থাকলেও কমলাপুর রেল স্টেশনে এসে দেখেছি, কমলাপুর রেল স্টেশনে দেখি যথেষ্ট ভিড়। এবং একটি বিষয় আপনাদেরকে জানিয়ে, আপনার মাধ্যমে জানিয়ে রাখি যে এখানে কিছুটা শিডিউল বিপর্যয় হয়েছে। সকালবেলা যে নীলসাগর এবং চিলাহাটি এক্সপ্রেস এখান থেকে ছেড়ে গেছে প্রায় 40 থেকে 45 মিনিট দেরিতে। এবং এখন যদি আমি আপনাকে বলি যে এখন সকাল 9:10-এ রংপুর এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটি বোর্ডে আমরা দেখতে পাচ্ছি সেটা 10:45-এ ছাড়ার সময় দেখাচ্ছে। অর্থাৎ রংপুর এক্সপ্রেসের সময় সেটাও ডিলে হচ্ছে। স্টেশন মাস্টার আমাদেরকে যেটা বলেছেন যে বিভিন্ন কারণে যে খড়ের গাদা শুকিয়ে রাখে বা আরও কয়েকটি কারণে, বিশৃঙ্খল কয়েকটি কারণে আসলে এই সমস্ত ট্রেনগুলো শিডিউল একটু বিপর্যয় হচ্ছে। তবে তিনি বলছেন যে সাথে কথা বলছি, আপনারা বলছেন যে প্রিয়জনদের সাথে সারা বছরে তেমন করে সময় কাটানোর সুযোগ না হলেও এই একটি সময় হচ্ছে যে সকলের সাথে মিলে মিশে আনন্দ ভাগ করে নেওয়ার সময়। সেই জন্যই তারা আসলে আনন্দ ভাগ কষ্টই সময়, সেই জন্যই তারা আসলে যত কষ্টই হোক, যত পথে যত ক্লান্তি থাকুক, সব কিছু উপেক্ষা করে প্রিয়জনের কাছে ছুটছেন। এবং এখানে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে, ট্রেনের জন্য অপেক্ষা করতে হচ্ছে। তাতে ক্লান্তি আসলেও মনের মধ্যে তাদের এক ধরনের আশা বা এক ধরনের ভালো লাগা কাজ করছে যে প্রিয়জনের সান্নিধ্যে যাবেন। আমরা এখানে যারা অপেক্ষা করছে এখন দেখতে পাচ্ছি তারা বেশিরভাগই উত্তরবঙ্গগামী উত্তরবঙ্গগামী যারা যাচ্ছে, রংপুর, দিনাজপুর, নীলফামারী এই দিকে যারা যাচ্ছেন তারাই এখন পর্যন্ত এখানে আসছেন। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে টিকিট নিয়ে আপাতত তেমন কোনো জটিলতা তাদের হয়নি। তবে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে এবং অনলাইনে যে টিকিট কাটা, সেই অনলাইনে টিকিট কাটতে গিয়ে কিছুটা ভোগান্তি হয়েছে। সেটা নেট স্লো থাকা এবং সার্ভার হ্যাং করা বা ওটিপি থেকে বুঝতে না পারা, এই ধরনের কিছু জটিলতা দেখা দিয়েছে। এছাড়া এখন পর্যন্ত এমন কোনো আসলে টিকিট নিয়ে তেমন কোনো অভিযোগ আমরা পাইনি। তবে যাত্রীরা বলছেন যে ট্রেনের ছাদে দাঁড়িয়ে বা বসে যদি কেউ না যায় তবে সেটা আরও ভালো হয়। কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ বলছে যে যদি ট্রেনের ছাদে বা দাঁড়িয়ে বসে না যায়, যাত্রীরা যাতে না যায় সেই জন্য তারা যথেষ্ট সচেতন রয়েছে এবং করে দেওয়া হচ্ছে। কিন্তু তারপরেও কিছু কিছু মানুষ আসলে ট্রেনের ছাদে ওঠার জন্য চেষ্টা করেন। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে এই বিষয়ে তারা সচেষ্ট রয়েছেন এবং সজাগ দৃষ্টি রয়েছেন। আরেকটি বিষয় নিয়ে সতর্ক করা হয়েছে যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও অনেকেই অসতর্ক থাকলে কিছু ছিনতাইকারী কবলে পড়তে পারে। সেই বিষয়গুলো দিয়ে তারা সচেতন থাকতে বলেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আসিফ, কমলাপুর থেকে ছিলেন লাবণী গুহ। নারায়ণগঞ্জের পশুর হাটগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী গৌতম সাহা। বিভিন্ন জাত প্রজাতের দেশি বিদেশি গরু নিয়ে তারা সমাগম করছে নারায়ণগঞ্জের বিভিন্ন হাটে। আমরা কথা বলেছিলাম নারায়ণগঞ্জের বিভিন্ন ব্যাপারীদের সাথে, তারা যে বিষয়ে জানিয়েছেন এবার ঈদকে কেন্দ্র করে কোরবানির পশুর যে সমাগম রয়েছে, তারা বিভিন্ন প্রান্ত থেকে নানা প্রজাতির গরু তারা এই হাটগুলোতে নিয়ে আসছে। তবে এখন পর্যন্ত হাটগুলোতে গরুর সমাগম রয়েছে, তবে সেই পরিমাণ বেচাকিনি কিন্তু এখনও শুরু হয়নি বলে তারা জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম এখানকার একাধিক ক্রেতার সাথে। গত বছর দামে বাড়া, গরুর দাম বেশি, তো অনেক বেশি, আমার দেশও বেশি, এখানেও বেশি যাবে। সব খাদ্যর দাম বেশি, সব জিনিসের দাম বেশি। ধরেন একটা কামলা নিয়ে রাহাল লাগলে তাকে বেতন দেওয়া বেশি, এই কারণে
সব জিনিসের দাম বেশি। নারায়ণগঞ্জে এবার অস্থায়ী 95টি গরুর হাট কিন্তু বসানো হয়েছে এবং সেটি কিন্তু সর্বপ্রকার প্রস্তুতি কিন্তু নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন পশুর হাটগুলিতে নিরাপত্তা জোরদারে কাজ করছেন। বিভিন্ন হাটগুলিতে পরিদর্শন করেছেন র্যাবের সদস্যরা। তারা যে বিষয়টি জানিয়েছেন, এখন পর্যন্ত তারা বিভিন্ন হাটে তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। জাল নোট এবং প্রতারণা সহ মলম ফাটির খপ্পর থেকে না পড়ার তারা সতর্ক থাকার কিন্তু আহ্বান জানিয়েছেন। এই ছিল আসলে আমার কাছে এখন পর্যন্ত নারায়ণগঞ্জের কোরবানি পশুর হাটের সর্বশেষ। সারা দেশের মতো রাজধানীর বিভিন্ন পশুর হাটেও চলছে জমজমাট কেনাবেচা। এ বিষয়ে জানাতে গাবতলী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহিদুর রহমান। মাহিদুর, গাবতলী পশুর হাটে ক্রেতার বিক্রেতার উপস্থিতি কেমন দেখছেন এবং নিরাপত্তা সেখানে কেমন দেখছেন আমাদের জানাবেন। জি আসিফ, আপনাকে আমি সর্বপ্রথমে নিরাপত্তার ব্যাপারেই যদি একটু বলি যে এবারের কোরবানির পশুর হাটে বিশেষ করে গাবতলীতে কিন্তু নিরাপত্তার কোনো ধরনের কমতি রাখছে না। তার আমরা ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সাথেই কথা বলেছি, তারা কিন্তু সন্তুষ্ট এবারের যে নিরাপত্তার ব্যাপারে। গতকালকে কিন্তু র্যাবের মহাপরিচালকও কিন্তু ব্রিফিং করেছেন নিরাপত্তার ব্যাপারে, যে প্রত্যেক বছরে যে ধরনের দুর্ঘটনা ঘটে বা সেই জন্য এবার তারা ওয়াচ টাওয়ারের ব্যবস্থা করেছেন। আমি এবার বলবো যে হাটের অবস্থা কিন্তু গতকালকে পর্যন্ত আমরা একেবারেই ক্রেতা শূন্য একটি হাট দেখেছি, কিন্তু আজকে কিন্তু ঠিক ভিন্ন চিত্র আমরা দেখতে পাচ্ছি। আজকে কিন্তু অন্যান্য দিনের থেকে ক্রেতার সংখ্যা কিন্তু অনেক বেশি বেড়েছে, অর্থাৎ আজকে থেকেই কুরবানি ঈদের ছুটি শুরু হয়ে গেছে, যার কারণে এখানে ক্রেতার সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি যে ক্রেতারা এবং বিক্রেতা দুইজনে আমরা কথা বলেছি, তারা কিন্তু দরদামের ক্ষেত্রে একটু সামঞ্জস্য রয়েছে, একটু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। ক্রেতারা বলছেন যে গতবারের তুলনায় এবারে কিন্তু গরুর দাম একটু বেশি তারা দেখছেন, দরদাম করে জানছেন, এবং বিক্রেতারা জানাচ্ছেন যে গরুর দাম বেশি হওয়ার কারণ হচ্ছে তাদের বিভিন্ন পর্যায়ে খরচ বেড়েছে। দূর দূরান্ত থেকে তারা যে এই পরিবহনের মাধ্যমে এই গরুগুলিকে নিয়ে আসছে, সে কারণে খরচ বেড়েছে। তাদের যে প্রত্যহ জীবনে তারা গরু যে লালন পালন করেছে, গরুর গোখাদ্য থেকে শুরু করে সব কিছু এই ধরনের অজুহাতকেই তারা কিন্তু সামনে তুলে ধরছেন। তবে আজকে ক্রেতার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ঈদের একটি আমেজ কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে, সেটা আমরা আজকের এই যে ক্রেতা সেটাই দেখতে পাচ্ছি এখানে। অন্যান্য দিনের থেকে আজকে থেকে ভিড়টি শুরু হয়েছে, এখনও কিন্তু ঈদের 2 থেকে 3 দিন বাকি রয়েছে। আমরা কিন্তু বিক্রেতারা কিন্তু জানাচ্ছে যে আজকে থেকে তারা পুরো প্রস্তুতি নিয়েই কিন্তু বেচা বিক্রি শুরু করেছে, অর্থাৎ গতকালকে পর্যন্ত যে পরিমাণ গরু ছিল আজকে কিন্তু তার থেকে কয়েক গুণ বেশি গরু এখানে আসা শুরু হয়েছে। সকাল থেকে এখানে ট্রাকে ট্রাকে গরু, ছাগল, ভেড়া এবং মহিষ সহ বিভিন্ন ধরনের গবাদি পশু, অর্থাৎ কুরবানির জন্য পশু, সেই পশুগুলি কিন্তু এখানে আসা শুরু করেছে। আমি আরেকটি জিনিস আপনাকে জানিয়ে রাখতে চাই যে কিছু এখানে যে কুরবানির পশু সাজসজ্জার মাধ্যমে কিন্তু এখানে আনা হচ্ছে, এবং আজকে সপরিবারে অনেকেই কিন্তু আসছে, সপরিবারেই তারা গরু কিনতে আসছে, অনেকে দরদাম করছে। এই দরদামের মাধ্যমেই কিন্তু আজকে অনেকেই গরু নিয়ে যাবে বলে আমাদেরকে জানিয়েছে। তো আসিফ, আপাতত কুরবানির গরুর হাট থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। জি মাহিদুর, আপনাকে ধন্যবাদ। সুনামগঞ্জের জাদুকাটা নদীর উপর নির্মাণাধীন সেতুর গার্ডার একাধিকবার ভেঙে পড়ায় কাজ শেষ হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এলজিইডির কর্মকর্তারা ঝড়ে গার্ডার পড়ে যাওয়ার কথা জানান, তবে স্থানীয়দের অভিযোগ ব্রিজের নিচ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণেই ভেঙে পড়েছে গার্ডার। গার্ডার ভেঙে পড়ায় সুনামগঞ্জের জাদুকাটা নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ সম্পন্ন হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। গত 17 মে সেতুর 5 গার্ডার ভেঙে পড়ে। প্রায় 100 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুর কাজ এ নিয়ে 2 বার ভেঙে পড়ল। এছাড়াও সেতুর নির্মাণ কাজ শুরুর পর থেকে ঠিকাদারি প্রতিষ্ঠান দফায় দফায় সময় বাড়িয়েও কাজ শেষ করতে পারেনি। স্থানীয়দের অভিযোগ, সেতু নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহার ও কাজে অবহেলা রয়েছে। এছাড়া জেলায় আরও 2টি সেতুর কাজ অসমাপ্ত রেখে পালিয়ে গেছে ঠিকাদার। 30 মাসের ব্রিজ 8 বছর ওভার হয়ে গেছে, এখন ব্রিজ হয় না। বর্ষাকালে এরা কাজ শুরু করে, আবার দেখা গেল আবার থেমে গেল। কাজের মান যদি দুর্বল না হইতো তেরোতে গাটার এগুলো ভাঙ্গা ফরার কথা না। একটা গাটার 127 টন ওজন, কেন ভাঙবে? আরও পড়ার সম্ভাবনা খুব বেশি আছে। এতে আমরা যদি পড়াশোনা দৃষ্টি না রাখে তাহলে কিন্তু আমরা বেশি করতে হবে।
সুনামগঞ্জের এলজিইডির নির্বাহী প্রকৌশলী জানান, পুনরায় দরপত্র আহ্বান করে বাকি কাজ শেষ করার প্রক্রিয়া চলছে। এখন আমরা নতুন করে এস্টিমেট তৈরি করতেছি 5টা গাড় অ্যাড করে। এই জন্য অবশ্যই আমাদের 1 থেকে 1.5 মাস একটু সময় বেশি লাগবে। তবে আমরা অবশ্যই আগে নতুন ঠিকাদারের সাথে নভেম্বর আগে চুক্তি করব। ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া এবং যে কোনো উপায়ে সেতুর নির্মাণ কাজ দ্রুত শেষ করার দাবি স্থানীয়দের। স্বস্তিকা সিংহ, দীপ্ত, বার্তাকক্ষ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কথা জানানো 24 ঘন্টা না যেতেই বললেন, চুক্তি নিয়ে ওয়াশিংটন তাড়াহুড়ো করবে না। দ্বিপক্ষীয় আলোচনায় অগ্রগতির কথা জানিয়ে ট্রাম্প বলেন, আর যাতে কোনো ভুল না হয় সেজন্যই এই কালক্ষেপণ। এবার খেলার খবর। ভারতের গোয়ায় আজ শুরু হচ্ছে 8ম সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টের আগে হঠাৎ আফিদের পরিবর্তে বাংলাদেশের অধিনায়ক করা হয়েছে মারিয়া মান্দাকে। চাপ সামলে হ্যাটট্রিক শিরোপা জিততে চায় বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। চ্যাম্পিয়নশিপে এর আগে কেবল ভারতেরই হ্যাটট্রিক শিরোপা জয়ের রেকর্ড রয়েছে। এবার সেই অবিস্মরণীয় কীর্তি গড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ নারী ফুটবল দল। এবারের টুর্নামেন্ট বাংলাদেশের জন্য হ্যাটট্রিক মিশন। বিকেল 5টায় উদ্বোধনী ম্যাচে লড়বে ভুটান, নেপাল, আর রাত 8টায় ভারতের মোকাবেলা করবে মালদ্বীপ। বাংলাদেশের প্রথম ম্যাচ 28 মে মালদ্বীপের বিপক্ষে। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।